হ্যালো বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। দেখো, আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমাদের ক্লাস 10 এর ইতিহাস ক্লাস। এবং আজকে আমরা তোমাদের ক্লাস 10 এর প্রথম অধ্যায়টার সামান্য একটু টপিক পড়ব, বা প্রথম অধ্যায়ে কি বিষয় রয়েছে সেগুলো একটু আলোচনা করে নেব। তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের নাম হলো ইতিহাসের ধারণা। দেখো, বর্তমানে তোমরা অনেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পর বেশিরভাগ ছেলে মেয়ে যে বিষয়টা নিয়ে বেশি সমালোচনা করে সেটা হলো ইতিহাস। সবারই মুখেই শোনা যায় ইতিহাস প্রশ্ন নাকি যথেষ্ট কঠিন করা হয়েছে। তার কারণও রয়েছে। দেখো, তোমরা কি করবে, সারা বছর বই তো পড়বেই না, পাশাপাশি বিভিন্ন সহায়িকা বই বা বাজারে বেশ কিছু বই বেরোয় যেগুলো সাজেশন বই বলা হয়, সেই সমস্ত বইগুলোকে পড়বে এবং পরীক্ষা দিতে যাবে। তারপর শর্ট কোশ্চেন কমন পাবে না, বড় কোশ্চেন তো কমন পাওয়া যায়, শর্ট কোশ্চেন কমন পাবে না, তারপর এসে বলবে প্রশ্ন নাকি খুব কঠিন হয়েছে। কিন্তু আসলে তোমাদের যা প্রশ্ন করা হয় বইয়ের মধ্যে থেকেই দেওয়া হয়। তোমরা যদি একটু সময় করে বইটা পড়ো, দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বইয়ে রয়েছে। এবং আমরা যে ক্লাসটা শুরু করছি ইতিহাসের, সেই ক্লাসটা কিন্তু সেইভাবেই করাবো। একদম বই ধরে ধরে টপিক অনুযায়ী বা সিলেবাসে যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমরা কিন্তু পড়বো। তাহলে দেখবে পুরো সিলেবাস কভার হয়ে যাবে এবং পরীক্ষায় প্রতিটা প্রশ্ন তুমি করে আসতে পারবে। বোঝা গেছে? দেখো, তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা। এই অধ্যায়ে আমাদের ইতিহাস কি এটা তো পড়তেই হবে বা সবাইকেই পড়তে হয়। তার পাশাপাশি আমাদের এই অধ্যায়ে একটা আধুনিক ইতিহাসের ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। দেখো, ইতিহাস বলতে আমরা কি বুঝি? ইতিহাস বলতে আমরা বুঝি রাজায় রাজায় যুদ্ধ হবে, বিভিন্ন সন্ধি স্থাপন হবে, বিভিন্ন সাম্রাজ্য দখল হবে, যুদ্ধ, এই মারামারি, এইগুলোই হচ্ছে ইতিহাস। বিভিন্ন সাল তারিখ, এই সমস্ত জিনিসকে আমরা ইতিহাস হিসেবে জানি। এবং 1960 বা 70-এর দশক পর্যন্ত মানুষ এইগুলোকেই ইতিহাস হিসেবে জেনে এসেছে। কিন্তু 1960 বা 70-এর দশকে ইতিহাস চর্চার একটা বিরাট পরিবর্তন আসে এবং সেখানে ইতিহাসের বেশ কিছু নতুন জিনিস যুক্ত করা হয়। যেমন ধরো, খেলার ইতিহাস, নারীর ইতিহাস, পোশাক আশাকের ইতিহাস, খাদ্যের ইতিহাস, তারপরে ধরো বিভিন্ন চিঠিপত্রের ইতিহাস, বিভিন্ন পরিবেশ ইতিহাস। তো এই সমস্ত বিষয়গুলোকে ইতিহাসের মধ্যে আনা হয় এবং এই সমস্ত বিষয়গুলো থেকেও আমরা কিন্তু ইতিহাসের একটা বিরাট কিছু জানতে পারি। যখন তোমাদের পড়াবো বুঝতে পারবে যে খেলার ইতিহাস থেকে কিভাবে আমাদের দেশের সাম্রাজ্যবাদী বা দেশের সাম্রাজ্যবাদটা কিভাবে যুক্ত ছিল বা কিভাবে সাহায্য করেছে খেলা, সেটা জানতে পারবে। পোশাক আশাক ইতিহাস থেকে তোমরা প্রাচীনকালে বা আমাদের যে প্রথাগত পোশাক রয়েছে সেই পোশাকগুলো কিভাবে আসলো, কিভাবে পোশাকের একটা পরিবর্তন ঘটলো, ইউরোপের মানুষরা আমাদের দেশে আসলো, পোশাক আশাকের একটা পরিবর্তন ঘটলো। খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে তোমরা জানতে পারবে কিভাবে বিভিন্ন খাবারগুলো এলো। এই যে আমরা নরম নরম রসগোল্লা খাচ্ছি, এই রসগোল্লা আসলো কিভাবে, বিরিয়ানি আসলো কিভাবে, এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে। পরিবেশ ইতিহাস থেকে বিভিন্ন পরিবেশ বিষয়ক আন্দোলনগুলো সম্পর্কে জানতে পারবে, পরিবেশ সচেতনতা বিষয়ে জানতে পারবে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে এবং এই কারণেই এই সমস্ত আধুনিক জিনিসপত্রকে ইতিহাসের মধ্যে যুক্ত করা হয়েছে। বোঝা গেছে? এবার দেখো, আমাদের প্রথম অধ্যায়ে এইগুলো সম্পর্কেই পড়তে হবে এবং প্রথম অধ্যায়ে তোমাদের একটু জেনে রাখা উচিত এখান থেকে কিন্তু বড় কোশ্চেন বা 8 নম্বরের কোশ্চেন কিন্তু আসবে না। এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নম্বরের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। তো আমাদের সেভাবেই কিন্তু পুরো বিষয়টা রেডি করতে হবে। 1 নম্বরের জন্য আমাদের পুরো সিলেবাসটা ভালো করে পড়তে হবে। 2 নাম্বার এবং 4 নাম্বারের জন্য আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা ফলো করতে পারো। কিন্তু আমরা পুরো টপিকটাই কভার করব, নাহলে কিন্তু শর্ট কোশ্চেন করতে গিয়ে আমরা আটকে যাব। হয়ে গেছে? তো চলো শুরু করি প্রথম থেকে। প্রথমে আসি ইতিহাস। ইতিহাসকে যদি আমরা ইংলিশ করি বিষয়টা কি দাঁড়ায়? হিস্ট্রি। ইতিহাসের ইংলিশ করলে দাঁড়ায় হিস্ট্রি। এই যে আমরা হিস্ট্রি শব্দটা বলছি, এটা তো একটা ইংরেজি শব্দ। হিস্ট্রি একটা কি শব্দ? ইংরেজি শব্দ। এই হিস্ট্রি ইংরেজি শব্দটা আসলো কোথা থেকে?
দেখো ইংরেজি শব্দ বেশিরভাগই কিন্তু বিভিন্ন ভাষা থেকে এসেছে, ল্যাটিন থেকে, গ্রিক থেকে, সংস্কৃত থেকে, বা আরো অনেক রকম ভাষা রয়েছে যেগুলো প্রাচীন ভাষা। সেই সমস্ত ভাষা থেকে কিন্তু ইংরেজি শব্দটা এসেছে। ইংরেজি কিন্তু কোনো প্রাচীন ভাষা নয়। যেমন গ্রিক একটা প্রাচীন ভাষা, ল্যাটিন একটা প্রাচীন ভাষা, তামিল একটা প্রাচীন ভাষা, বা আমরা সংস্কৃতকেও একটা প্রাচীন ভাষা বলতে পারি। কিন্তু ইংরেজি অতটাও প্রাচীন ভাষা নয়। তাই ইংরেজির বেশিরভাগ শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক না হয় ল্যাটিন। বোঝা গেছে? একইভাবে এই যে আমরা হিস্ট্রি শব্দটা বলছি, এই হিস্ট্রি শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে। মাথায় থাকে যেন গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ থেকে এই হিস্ট্রি শব্দটা এসেছে। পরীক্ষায় আসতেই পারে হিস্ট্রি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে, এগুলো এমসিকিউতে খুব জিজ্ঞাসা করা হয়। তখন কি বলবে? হিস্ট্রি শব্দটা উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দটার নাম কি? গ্রিক শব্দের নাম হচ্ছে হিস্টোরিয়া। কি বললাম? হিস্টোরিয়া। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এই হিস্ট্রি শব্দটা এসেছে। এবার আমাদের জানতে হবে এই যে হিস্টোরিয়া শব্দটা আমরা বললাম, এই হিস্টোরিয়া শব্দটার মানে কি? এই হিস্টোরিয়া শব্দটার মানে হলো কোনো কিছুর অনুসন্ধান। কি বললাম? কোনো কিছুর অনুসন্ধান। হিস্ট্রি শব্দটা এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, এবং হিস্টোরিয়া শব্দের অর্থ কোনো কিছু অনুসন্ধান। তাহলে আমরা ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের জানতে হবে তাহলে আমরা ইতিহাস কাকে বলবো? কাকে আমরা ইতিহাস বলবো? পুরোনো দিনের যে ঘটনা তাকে কি ইতিহাস বলবো? বা ইতিহাসটা আমাদের পড়ার উদ্দেশ্যটা কি? কেন আমরা ইতিহাস পড়ি? শুধুই কি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, নাকি এর পেছনে একটা বিরাট কারণ রয়েছে? দেখো, ইতিহাসে আমরা প্রধানত কি পড়ে থাকি? ইতিহাসে আমরা রাজা বাদশার যুদ্ধের কথা পড়ে থাকি, বিভিন্ন সন্ধির কথা পড়ে থাকি, বা আমরা বিভিন্ন সাম্রাজ্য দখল, এরপরে আমরা দেখতে পাই একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই সমস্ত গুলো কিন্তু আমরা ইতিহাসে দেখতে পাই। তাহলে ইতিহাস আমাদের পড়ার উদ্দেশ্যটা কি হতে পারে? দেখো, প্রাচীনকালে একটা রাজা যুদ্ধ হয়েছে, এটা তো আমরা ইতিহাসে পড়ে থাকি। যুদ্ধের পরে আমরা কি দেখতে পাই? একটা রাজা জিতেছে, অন্য একটা রাজা যুদ্ধে হেরে গেছে। হলো, এবার কি হচ্ছে? দুই রাজাতে আবার সন্ধি স্থাপন করছে, সেটাও হলো। আমরা কি দেখতে পেলাম? একটা যুদ্ধের ফলে একটা রাজা হয়তো যুদ্ধে হেরে গেল, একটা রাজা যুদ্ধে জিতে গেল। যে রাজাটা যুদ্ধে হেরে গেল তার কিন্তু একটা ব্যাপক ক্ষতি হয়ে গেল, সাম্রাজ্যের ক্ষতি হলো, প্রচুর সম্পত্তির ক্ষতি হলো। আবার যে যুদ্ধে জিতে গেল তারও কিন্তু একটা ক্ষতি হলো। কিসের? সম্পদের ক্ষতি হলো। এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে যুদ্ধ কখনো কোনো কিছু ভালো হতে পারে না। যুদ্ধের ফলে কি হয়? প্রচুর সম্পত্তির ক্ষতি হয়, অর্থনীতির একটা ক্ষতি হতে পারে, যেটা কিন্তু আমরা ইতিহাস থেকে জানতে পারি। ইতিহাস থেকে আমরা দেখতে পাই বিভিন্ন রাজায় রাজায় সন্ধি স্থাপন করছে। তো সেখান থেকেও আমরা অনেক জ্ঞান লাভ করতে পারি যে সন্ধিগুলো কেন স্থাপন করছে, উদ্দেশ্য কি ছিল, সেগুলোকে আমরা বর্তমানে কাজে লাগাতে পারি। তো এক কথায় ইতিহাস কাকে বলে বলতে গেলে আমরা বলতে পারি যে দেখো, ইতিহাস হলো এমন একটি বিষয় বা এমন একটি শাস্ত্র যেখানে প্রাচীনকালের বিভিন্ন ঘটনাগুলোকে আলোচনা করে, সেগুলোকে পর্যালোচনা করে, পাশাপাশি বর্তমানে সেগুলোকে নিয়ে গবেষণা করা হয়, এবং ভবিষ্যতে যাতে সেই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হয়। দেখো, আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তো পড়েছি। এবার যদি ভবিষ্যতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, কি পরিমাণ একটা পৃথিবীর ক্ষতি হবে ভাবতে পারছো? পুরো পৃথিবীর মানচিত্র কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবং আমরা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর যে পারমাণবিক হামলা, হিটলারের যে একদম জেনোসাইড, সেগুলো আমরা জেনেছি। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি হবে? সেই ঘটনাগুলোই পুনরাবৃত্ত হবে। এর ফলে কি পুরো পৃথিবীর মানচিত্র বলো, পুরো পৃথিবীর আবহাওয়া বলো, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই কারণেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধটা এখনো পর্যন্ত হয়নি, কারণ আমরা কি ইতিহাস থেকে সেই শিক্ষাটা নিয়েছি। বোঝা গেছে কেন ইতিহাস আমরা পড়ে থাকি? আচ্ছা, এবার দেখো, এই ইতিহাস নিয়ে প্রথম কে আলোচনা করে সেটা আমাদের জানতে হবে। এবার কোনো একটা বিষয় বা কোনো একটা শাস্ত্র নিয়ে প্রথম যে আলোচনা করবে তাকে আমরা সেই বিষয়ের জনক বা ফাদার বলবো।
দ্য ফাদার অফ হিস্ট্রি বা ইতিহাসের জনক তাহলে কাকে বলা হয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হেরোডোটাস। হেরোডোটাস, এইগুলো একটু নোট ডাউন করবে কারণ এইগুলোই পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। এই হেরোডোটাস কে ছিলেন? হেরোডোটাস ছিলেন একজন গ্রিক দার্শনিক। গ্রিক দার্শনিক। তাহলে ইতিহাস চর্চার সূত্রপাত হয় কোন দেশে? অ্যান্সার কি হবে? গ্রিকে। বোঝা গেছে? একটু লিঙ্ক করে পড়তে হবে। ইতিহাস প্রথম কে চর্চা করে? গ্রিক দার্শনিক হেরোডোটাস। অনেকে ঐতিহাসিকও বলে থাকে, আমি ঐতিহাসিক বলছি না, কারণ দেখো আগেকার দিনে যারা এই সমস্ত জ্ঞান বিজ্ঞানে চর্চা করতো তাদেরকে প্রধানত দার্শনিকই বলা হয়, ঐতিহাসিক কথাটা ঠিক যায় না। তো তুমি ঐতিহাসিকও বলতে পারো, তুমি এখানে ঐতিহাসিকও বলতে পারো, ঐতিহাসিকও বলতে পারো। তো গ্রিক দার্শনিক বা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম ইতিহাস নিয়ে চর্চা করে এবং এই কারণে আমরা হেরোডোটাসকে ইতিহাসের জনক বলতে পারি। বোঝা গেছে? তাহলে ইতিহাস চর্চা প্রথম কোন দেশে হয়? প্রথম হয় গ্রিকে। হেরোডোটাসের লেখা একটা গ্রন্থের নাম আমাদের জানতে হবে, যেটা কিন্তু পরীক্ষায় আসে। গ্রন্থের নাম কি? হেরোডোটাসের লেখা গ্রন্থের নাম হলো হিস্টোরিয়া। হিস্টোরিয়া, হিস্টোরিয়া। কি বললাম? হেরোডোটাসের লেখা গ্রন্থের নাম কি? হিস্টোরিয়া। এবং হেরোডোটাসই প্রথম ইতিহাস চর্চা করে, তাই হেরোডোটাসকে আমরা ইতিহাসের জনক বলে থাকি। আর ইতিহাস চর্চা প্রথম কোন দেশে হয়? প্রথম হয় গ্রিক দেশে। যেটুকু পড়ালাম আশা করি ক্লিয়ার আছে। চলো এর পরে যেটুকু পড়াবো সেটাও বুঝতে হবে। আচ্ছা, এটুকু আমি তাহলে একটু পরিষ্কার করে দিই বোর্ডটা। এরপরে দেখো, ইতিহাস নিয়ে বেশ কিছু দার্শনিক বলতে পারো বা ঐতিহাসিক বলতে পারো, তারা বিভিন্ন রকম মতবাদ করেছে। আচ্ছা, তার আগে আরেকটা পয়েন্ট তোমাদের বলে রাখি, আধুনিক ইতিহাসের জনক এবং বৈজ্ঞানিক ইতিহাসের জনক, এই দুটো একটু জানতে হবে। আমরা তো ইতিহাসের জনক পেলাম কাকে? আমরা ইতিহাসের জনক পেলাম, আমরা ইতিহাসের জনক কাকে পেলাম? হেরোডোটাস। হেরোডোটাস। এবার পাবো আধুনিক ইতিহাসের জনক। আর পাবো বৈজ্ঞানিক ইতিহাসের জনক। বৈজ্ঞানিক ইতিহাসের জনক। দেখো, ইতিহাসের জনক আমরা কাকে পেলাম? হেরোডোটাস। এবার জেনে রাখবে আধুনিক ইতিহাসের জনক হচ্ছে ইবন খালদুন। ইবন খালদুন, এগুলো নোট ডাউন করবে, এগুলোই পরীক্ষায় প্রশ্ন আসে। এবং বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস। থুকিডিডিস, এইগুলো কিন্তু প্রত্যেকে খাতায় সুন্দর করে নোট ডাউন করবে, এইগুলো থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসে। এবং তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায় থেকে দুটো কিন্তু এমসিকিউ আসবে। চলো, কি বললাম? আধুনিক ইতিহাসের জনক কাকে পেলাম? ইতিহাসের জনক কাকে পেলাম? হেরোডোটাস। আধুনিক ইতিহাসের জনক আমরা কাকে পেলাম? ইবন খালদুন। এবং বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে পেলাম? থুকিডিডিস। এই তিনটে নাম কিন্তু একটু মনে রাখতে হবে, ইতিহাসের জনক, আধুনিক ইতিহাসের জনক এবং বৈজ্ঞানিক ইতিহাসের জনক। চলো এবার এটা পরিষ্কার করে দিই, পরে নেক্সট টপিকটা পড়াচ্ছি। দেখো, এইবার এই ইতিহাস নিয়ে বিভিন্ন রকম দার্শনিক বলো বা ঐতিহাসিক বলো, তারা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে ইতিহাসকে, সেইগুলো একটু জানতে হবে। দেখো, প্রথমে আসি, হিস্টোরি ইজ এ সায়েন্স অফ ম্যান ইন টাইম। একটা উক্তি আছে, হিস্টোরি ইজ এ সায়েন্স, হিস্টোরি ইজ এ সায়েন্স অফ ম্যান ইন টাইম। হিস্টোরি ইজ এ সায়েন্স অফ ম্যান ইন টাইম। তোমরা একটু নোট ডাউন করে নাও, আমি বলছি। হিস্টোরি ইজ এ সায়েন্স অফ ম্যান ইন টাইম, কার উক্তি? পরীক্ষায় আসে কিন্তু, লিখে নাও, মার্ক ব্লক।
কি বললাম? মার্ক ব্লক। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। হিস্টোরি ইজ এ সায়েন্স অফ ম্যান ইন টাইম, কার উক্তি? মার্ক ব্লক। আচ্ছা, আর একটা উক্তি পড়তে হবে, আর একটা উক্তি লিখে নাও, সেটা হচ্ছে ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। কার উক্তি? ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। কার উক্তি? ইএইচ কার। ইএইচ কার। আরো একটা উক্তি পড়তে হবে, লিখে নাও একটু তোমরা। ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলী বিবরণী। মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণী। কার্যাবলীর বিবরণী। কি বললাম? ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণী। কার উক্তি? রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদারের নাম তোমরা পরবর্তীকালে পাবে, যখন পড়াবো বুঝতে পারবে। দেখো, এই তিনটে উক্তি কিন্তু অবশ্যই একটু মনে রাখবে, কারণ এই উক্তিগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমটা কি বললাম? হিস্ট্রি ইজ এ সায়েন্স অফ ম্যান ইন টাইম, মার্ক ব্লকের উক্তি। দ্বিতীয় উক্তিটা বললাম ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, ইএইচ কারের উক্তি। এবং ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণী, রমেশচন্দ্র মজুমদারের উক্তি। আর একবার বলে দিই, হিস্টরি ইজ এ সায়েন্স অফ ম্যান ইন টাইম, কার উক্তি? মার্ক ব্লকের। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, কার উক্তি? ইএইচ কার। এবং ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণী, কার উক্তি এটা? রমেশচন্দ্র মজুমদার। এই তিনটে উক্তি কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। চলো এবার নেক্সট টপিকে চলে যাই। এরপর আমাদের বেশ কিছু ইতিহাস সম্পর্কিত ধারণা সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখো, প্রথমেই যে ধারণাটার কথা তোমাদের বলবো সেটা হলো জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, চলে আসি। প্রথমে জানতে হবে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কাকে বলে। জাতীয়তাবাদ থেকে আমরা একটা কথা পাচ্ছি, জাতি। জাতি। তাহলে জাতীয়তাবাদ আমরা কাকে বলবো? জাতীয়তাবাদ আমরা কাকে বলবো? যে সমস্ত ঐতিহাসিক নিজের দেশ এবং নিজের দেশের ইতিহাসকে তুলে ধরে, তাদেরকে আমরা জাতীয়তাবাদী ঐতিহাসিক বলে থাকি। কি বললাম? যে সমস্ত ঐতিহাসিক নিজের দেশ এবং নিজের দেশের ইতিহাসকে তুলে ধরে, এবং অবশ্যই সেটা পজিটিভ দিক থেকে তুলে ধরবে, অর্থাৎ নিজের দেশের ভালো দিকগুলোকে ইতিহাসের মধ্যে তুলে ধরবে, তাদেরকে আমরা জাতীয়তাবাদী ইতিহাস চর্চাবিদ বলে থাকি। কয়েকটা নাম তোমাদের মনে রাখতে হবে, যেগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ধরো যদুনাথ সরকার। কি বললাম? যদুনাথ সরকার। এগুলো লিখে নাও। যদুনাথ সরকার। যদুনাথ সরকার। রমেশচন্দ্র মজুমদার।
রমেশচন্দ্র মজুমদার। কি বললাম? যদুনাথ সরকার এবং রমেশচন্দ্র মজুমদার, এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। পাশাপাশি লিখে নাও তারাচাঁদ। তোমাদের পরীক্ষায় কিন্তু এই নামগুলোই আসে। জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কারা করেছেন? যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার এবং তারাচাঁদ। 2 নাম্বার টপিকে আসি তোমাদের। জাতীয়তাবাদীর পর তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা কাকে বলে? এবার আমাদের সেটা জানতে হবে। তো সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা বা ইতিহাস চর্চার বিষয় হলো কি, যে দেখো সাম্রাজ্যবাদ কাকে বলে এটা একটু জানতে হবে। যে কোনো একটা শক্তিশালী দেশ যখন অন্য একটা দুর্বল দেশের ওপর আধিপত্য বিস্তার করে তখন তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। তো সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার বিষয় কি? এই সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার মূল বিষয় হলো সাম্রাজ্যবাদ নিয়ে ইতিহাস লেখা। এবার আমাদের দেশে দেখো সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিরা আমাদের দেশকে শাসন করত, শোষণ করত। তো যে সমস্ত ঐতিহাসিক সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির ইতিহাসটা লিখে রেখেছে, পাশাপাশি নিজের দেশের ইতিহাসটাকে লিখে রেখেছে বা চর্চা করেছে সেই ইতিহাসটি, তাদেরকে আমরা বলবো সাম্রাজ্যবাদী ঐতিহাসিক বা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার বিভিন্ন ব্যক্তিত্ব। যেমন কারা হতে পারে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার ব্যক্তিত্ব? যেমন ধরো জেমস মিল, জেমস মিল। তারপরে ধরো ভিনসেন্ট স্মিথ, ভিনসেন্ট স্মিথ, জেমস মিল, ভিনসেন্ট স্মিথ। তারপরে ধরো রয়েছে রুডইয়ার্ড কিপলিং, উইলিয়াম হান্টার, রুডইয়ার্ড কিপলিং, উইলিয়াম হান্টার। তো এরা হচ্ছে সাম্রাজ্যবাদী ইতিহাসবিদ। যখন ব্রিটিশ শক্তি ভারতে সাম্রাজ্যবাদী বিস্তার করেছিল সেই সময়কার ইতিহাস এরা লিখে গেছে এদের দৃষ্টিকোণ থেকে। এবার দেখো এরা সবাই কিন্তু ব্রিটিশ, তাহলে এরা কিন্তু সবসময় কি চাইবে? ব্রিটিশদেরকে একটু ভালো দেখাতে চাইবে। এরপরে দেখো নেক্সট যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা, এটা বোঝাটা খুব সহজ। দেখো যারা কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়তো বা পড়ে, কেমব্রিজ একটা বিখ্যাত একটা ইউনিভার্সিটি, তোমরা জানো নিশ্চয়ই। তো যারা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়ে ইতিহাস চর্চা করে মূলত তাদেরকে আমরা কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা বা ঐতিহাসিক বলে থাকি। যেমন কিছু কিছু নাম তোমাদের পড়তে হবে কেমব্রিজ ইতিহাস চর্চা। যেমন একটা নাম তোমরা পড়ে রাখলেই হবে, সেটা হচ্ছে অনিল শীল। অনিল শীল, অনিল শীলের নামটা পড়ে রাখলেই হবে, কারণ এটাই পরীক্ষায় প্রশ্ন আসে। কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করেছে অনিল শীল। বোঝা গেছে? তো বোর্ডটা আমি পরিষ্কার করছি, আর কিছু বাকি আছে। আচ্ছা, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে মার্ক্সবাদী ইতিহাস চর্চা। কি বললাম? মার্ক্সবাদী ইতিহাস চর্চা। মার্ক্সবাদী ইতিহাস চর্চা, দেখো মার্ক্সবাদী ইতিহাস চর্চা কাদের আমরা বলবো? এই মার্ক্সবাদ অ্যাকচুয়ালি হচ্ছে সাম্যবাদেরই একটা ধারণা, সাম্যবাদেরই একটা ধারণা, যেখানে মূলত আলোচনা করা হয় সমাজে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।
সমাজের প্রত্যেকের সমান অধিকার রয়েছে। আর এই সাম্যবাদ বা মার্ক্সবাদের প্রণেতা হলো কার্ল মার্কস। কার্ল মার্কস অর্থাৎ কার্ল মার্কসের যে চিন্তাধারা সেটাকে আমরা মার্ক্সবাদী চিন্তাধারা বলতে পারি বা সাম্যবাদী চিন্তাধারা বলতে পারি। তো যারা সাম্যবাদের কথা বলে তাদেরকে আমরা সাম্যবাদী ইতিহাস চর্চাবিদ বলতে পারি। এখানে কি আলোচনা করা হয়? এখানে মূলত সমাজের শ্রমজীবী মানুষের দুঃখ কষ্টের কথা, নিপীড়নের কথা এবং পাশাপাশি একটা দেশ বা একটা রাষ্ট্রের প্রত্যেকে যাতে সমান অধিকার সমান সুযোগ ভোগ করতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। তো মার্ক্সবাদী ইতিহাসবিদ কারা কারা রয়েছে বা এরকম কিছু বিখ্যাত ইতিহাসবিদের নাম পড়তে হবে, যেমন বিপান চন্দ্র, এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নামগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। সুমিত সরকার, বিপান চন্দ্র, সুমিত সরকার, রজনী পাম দত্ত। পাম দত্ত কি কি বললাম? বিপান চন্দ্র, সুমিত সরকার এবং রজনী পাম দত্ত, এরা প্রত্যেকেই হচ্ছে মার্ক্সবাদী ইতিহাস চর্চা করত। বোঝা গেছে? লাস্ট যেটা বাকি রইল সেটা হচ্ছে নিম্ন বর্গের ইতিহাস চর্চা। আচ্ছা, এটা নিচে আমি লিখে দিই, নিম্ন বর্গের ইতিহাস চর্চা। নিম্ন বর্গের ইতিহাস চর্চা। নিম্ন বর্গের ইতিহাস চর্চা কাকে বলবো? নিম্ন বর্গের ইতিহাস চর্চার বিষয় হলো আমাদের সমাজের যারা নিম্ন বর্গের লোকজন, যেমন আদিবাসী লোকজন যারা রয়েছে, তাদের ইতিহাস মূলতই নিম্নবর্গের ইতিহাস চর্চায় উঠে আসে। কাদের বললাম? আদিবাসী সমাজের মানুষের যে ইতিহাস সেটাকে আমরা মূলত নিম্নবর্গের ইতিহাস চর্চা বলে থাকি। বা সমাজের তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণী যারা রয়েছে, অবহেলিত শ্রেণী যারা রয়েছে, তাদের যে ইতিহাস সেটাকে আমরা বলবো নিম্নবর্গ ইতিহাস চর্চা। তো নিম্নবর্গ ইতিহাস চর্চার একজনের নামই মনে রাখতে হবে, সেটা হচ্ছে রণজিৎ গুহ। রণজিৎ গুহ, এই রণজিৎ গুহের নামটা কিন্তু মনে রাখতে হবে এবং এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন করা হয় যে রণজিৎ গুহ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত। কি বললাম? নিম্নবর্গ ইতিহাস চর্চার সঙ্গে রণজিৎ গুহ কিন্তু যুক্ত ছিল। বোঝা গেছে পুরোটা? আর এই যে ধারণাগুলো বললাম, নিম্নবর্গ ইতিহাস চর্চা, মার্ক্সবাদী ইতিহাস চর্চা, এগুলো কিন্তু প্রাচীনকাল থেকে কখনোই আলোচনা হয়নি। কারণ প্রাচীনকাল ইতিহাসে আমরা কি দেখেছি? সেখানে করে আলোচনা হতো বিভিন্ন রাজাদের কথা, বাদশাদের কথা, অর্থাৎ যারা সমাজের এলিট শ্রেণী ছিল, উচ্চ বর্গের লোক ছিল, তাদের কথাই কিন্তু ইতিহাসে স্থান দেওয়া হয়েছিল। সমাজের যারা শ্রমজীবী ছিল, যারা পিছিয়ে পড়া শ্রেণী ছিল, তাদের কথা কিন্তু কখনো ইতিহাস ছাপেনি বা ইতিহাসে ছাপা হয়নি। তো এইগুলো যে ধারণাগুলো, মার্ক্সবাদী ইতিহাস চর্চা, নিম্নবর্গের ইতিহাস চর্চা, এগুলো মূলত একটা আধুনিক ধারণা ইতিহাসের, এবং 1960-এর দশকের পরেই কিন্তু প্রধানত এইগুলো নিয়ে চর্চা শুরু হয়, বা তার আগে থেকেও শুরু হয়ে গেছিল। প্রধানত আধুনিক যুগেই এগুলো শুরু হয়েছিল। প্রাচীনকালে কিন্তু ইতিহাসে তুমি সেগুলো পাবে না। সেখানে তুমি দেখবে বিভিন্ন রাজা বাদশার কথা, বড় বড় সাম্রাজ্য স্থাপন করছে, বড় বড় মিনার, বড় বড় বিভিন্ন স্থাপত্য তৈরি করছে, সব দেখবে রাজার নাম, বাদশার নাম, বিভিন্ন মুঘল সাম্রাজ্যে মুঘল শাসকদের নাম পাবে, সুলতানি বা সুলতানদের নাম পাবে। কখনো সমাজে নিম্নবর্গীয় মানুষের কথা কিন্তু সেই সমস্ত ইতিহাসে তুমি পাবে না। এবার দেখো, এখানে একটু রণজিৎ গুহ সম্পর্কে আমাদের জানতে হবে। তো রণজিৎ গুহ কি বললাম? নিম্নবর্গ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিল, এবং রণজিৎ গুহের লেখা একটি বইয়ের নাম কিন্তু পরীক্ষায় আসে। এটা একটু লিখে নাও, রণজিৎ গুহের লেখা একটি বইয়ের নাম কি হবে? সাবঅল্টার্ন স্টাডিজ। কি বললাম? সাবঅল্টার্ন স্টাডিজ, এই নামটা একটু মনে রাখতে হবে, এটাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে রণজিৎ গুহের লেখা একটি বইয়ের নাম কি? সাবঅল্টার্ন স্টাডিজ। তো আজকে এইটুকুই থাক, আবার নেক্সট দিন তোমাদের আলোচনা করব। নেক্সট দিন তোমাদের নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে আলোচনা হবে, প্রত্যেক ক্লাসটা করবে
এবং রেগুলার যদি ক্লাসটা করো দেখবে অল্প অল্প করে পড়াবো এবং যেটুকু পড়াবো তোমার কিন্তু ক্লিয়ার থাকবে পুরো বিষয়টা। এবং যদি এভাবে ক্লিয়ার করতে পারো পরীক্ষাতেও কিন্তু ভালো নাম্বার পাবে। তো অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। পাশাপাশি কিন্তু ভূগোল ক্লাস চলছে, সেই ক্লাসগুলোও করো। ভূগোলও দেখবে অনেকটাই নিজেকে স্ট্রং হতে পারবে। চলো তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।